হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম। আজকে আমরা পাওয়ার সিস্টেমের সবথেকে ইম্পর্টেন্ট টপিক আজকে আমরা আলোচনা করব। তো বিগত ক্লাসটিতে বলেছিলাম রিসেন্টলি যে প্রশ্নগুলো করতেছে পাওয়ার সিস্টেম থেকে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইন। এখান থেকে বরাবরই একটি করে প্রশ্ন থাকতেইছে প্রতিটি এক্সামে। সো বুঝতেই পারতেছেন আজকের ক্লাসটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, শুরু করা যাক। তো বিগত ক্লাসটিতে আমরা শর্ট ট্রান্সমিশন লাইনের দক্ষতা সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানব শর্ট ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ রেগুলেশন কিভাবে বের করতে হয়। ওকে, তো আমি অলরেডি এখানে একটা শর্ট ট্রান্সমিশন লাইনের ফিগার আউট করেছি, প্লাস ভোল্টেজ রেগুলেশনের একটা সূত্র লিখে রেখেছি, কিন্তু আমরা এখন বিস্তারিত জানব। তো যারা আমার প্রথম ক্লাসটি করেননি তাদের প্রথম ক্লাসটি করার আমন্ত্রণ রইল। দেন এই ক্লাসটি করলে আপনার বুঝতে একটু সুবিধা হবে, কারণ বেসিক কথাগুলো আসলে প্রথম ক্লাসটিতে বলা হয়ে থাকে। তো বন্ধুরা, শুরু করি। সো এখানে ভোল্টেজ রেগুলেশন জিনিসটা আসলে কি? ভোল্টেজ রেগুলেশন যদি আমি ফিগার থেকে, অর্থাৎ এই যে আমাদের সমতুল্য সার্কিট, এখান থেকে যদি বলি তাহলে বুঝতে একটু আপনার সুবিধা হবে। সেটি হচ্ছে বন্ধুরা, দেখেন এখানে আমি যখন আমার সেন্ডিং ভোল্টেজ, ওকে, এই যে ভিএস দ্বারা বুঝেছি সেন্ডিং ভোল্টেজ, আমি যখন আমার ট্রান্সমিশন লাইনে আমি যখন ভোল্টেজ সাপ্লাই দিলাম বা সেন্ডিং করলাম বা সরবরাহ করলাম, যেটাই বলেন না কেন, আমার রিসিভিং প্রান্তে কিন্তু সেই ভোল্টেজটা আমি পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আমার এই যে ট্রান্সমিশন লাইনে আমার রেজিস্ট্যান্স জনিত কারণে, ইন্ডাক্ট্যান্স জনিত কারণে এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়। তো ভোল্টেজটা ড্রপ হওয়ার কারণে আমার সেন্ডিং ভোল্টেজটা রিসিভিং প্রান্তে আমরা পাই না, একটু হলেও কি পাই? কম পাই। যার কারণে এই যে আমার ভোল্টেজের যে তারতম্য, সেটির পার্থক্যকে যখন আমি এই রিসিভিং ভোল্টেজ দ্বারা আমি যদি অনুপাতে ভাগ করি, সেটি মূলত আসলে ভোল্টেজ রেগুলেশন আমরা বলে থাকি। ওকে, তাহলে আমি এই ফিগার থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। এটাই আমি এখানে লিখেছি যে ভোল্টেজ রেগুলেশন ইকুয়াল ভিএস মাইনাস ভিআর বাই ভিআর ইন্টু অ্যাকশন। তো বন্ধুরা, সমস্যা হচ্ছে কি, এই সূত্রটা জানলে তো হবে না, এই সূত্র জানাটাই আসলে শেষ না। কেননা আমাদের প্রশ্নকর্তারা যখন প্রশ্ন দিয়ে থাকে নর্মালি আপনার রিসিভিং ভোল্টেজের মানটা দিয়ে থাকে, কিন্তু সেন্ডিং ভোল্টেজের মান দিয়ে থাকে না। কিন্তু আপনার সেন্ডিং ভোল্টেজ ছাড়া তো আপনি ভোল্টেজ রেগুলেশনের মানটাও বের করতে পারবেন না। তাহলে আপনার এখানে মেইন প্রবলেম হয়ে দাঁড়াবে যেটা, সেটা হচ্ছে সেন্ডিং ভোল্টেজটা আমি কিভাবে বের করব। তো বন্ধুরা, এখানে সেন্ডিং ভোল্টেজ বের করাটাই আসলে মেইন প্রবলেম। তো আমরা এখন জানবো কিভাবে এই সমতুল্য সার্কিট থেকে সেন্ডিং ভোল্টেজের মান বের করতে হয় এবং একদম একটা সূত্রের সাহায্যে সেটা বের করা যায় কিভাবে। তো সেটা এখন আমরা শিখব। তার আগে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, আমাদের এই যে লোড সাইডে, নর্মালি আমাদের লোড সাইডে যে আমরা লোডগুলো ব্যবহার করি, প্রত্যেকটা লোডে কি একটা নির্দিষ্ট পাওয়ার ফ্যাক্টরে চলে। সেটা হতে পারে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, হতে পারে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, হতে পারে লিডিং পাওয়ার ফ্যাক্টর। তো যার কারণে এই যে পাওয়ার ফ্যাক্টর, এই পাওয়ার ফ্যাক্টর আবার আমাদের এই লাইনে বিশাল প্রভাব ফেলে। ওকে, তো এই প্রভাব ফেলে এবং প্রভাবের সাথে সাথে আমার এই সেন্ডিং ভোল্টেজের উপরও কী ফেলে? প্রভাবটা ফেলবে নর্মালি। তো যার কারণে এই সেন্ডিং ভোল্টেজ আবার বের করতে গেলে এই যে তিন ধরনের যে পাওয়ার ফ্যাক্টর আছে আমার, এই তিন ধরনের পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে জেনে আবার এই তিন ধরনের পাওয়ার ফ্যাক্টরের উপর ভিত্তি করে আবার আপনাকে জানতে হবে কীভাবে সেন্ডিং ভোল্টেজ বের করতে হয়। ধরে নেন আপনার প্রশ্নকর্তা বলছে যে আপনার লোড আছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে। কোন পাওয়ার ফ্যাক্টরে? ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে। সেক্ষেত্রে আপনি সেন্ডিং ভোল্টেজটা কীভাবে বের করবেন। তো আসুন প্রথমে আমরা শিখি সেন্ডিং ভোল্টেজ বের করব কি সাপেক্ষে? ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের সাপেক্ষে। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। ওকে, তো এই যে আমাদের ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, এই ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে আমাদের সেন্ডিং ভোল্টেজে কী প্রভাবটা ফেলে সেটাই আমরা বের করবো, বা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর থাকলে আমরা কীভাবে সেন্ডিং ভোল্টেজ বের করব সেটা এখন আমরা শিখব। তো বন্ধুরা, এই সেন্ডিং ভোল্টেজ বের করতে গেলে নর্মালি এই ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের
কন্ডিশনে আমাদের যা কিছু করতে হবে ভেক্টরালে করতে হবে। তাহলে বন্ধুরা এখানে ভেক্টরালে যদি আমরা করি তো আমরা সবসময় রিসিভিং প্রান্ত থেকে এদিকে আসবো। ওকে, তো যেহেতু এই লোড প্রান্তের পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে কি বলুন তো, ইউনিটি। যেহেতু ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আছে, তো পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কি সেটা আমরা সকলেই বুঝি, তারপরও বলি আমরা পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের ফেজ ব্যবধানের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলে। তো এখানে এই যে পাওয়ার ফ্যাক্টর, তো এটা আবার একটু কথা আছে যে পাওয়ার ফ্যাক্টর যেহেতু তিন ধরনের, ল্যাগিং, লিডিং এবং কি ইউনিটি। ইউনিটি মানে হচ্ছে আসলে যার মান 1। তো কস থিটার মান তখনই 1 হয় যখন থিটার মান হয় 0 ডিগ্রি। তার মানে কি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো কি ফেজ ব্যবধান থাকবে না। তাহলে যখন আমরা এই ভোল্টেজ এবং কারেন্টকে এখানে ভেক্টর ডায়াগ্রামে দেখাবো তখন অবশ্যই তাদেরকে এক ফেজে দেখাতে হবে। ওকে, তাহলে এখানে আমি কি দেখালাম, ভিআর। যেহেতু ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো ধরনের ফেজ ব্যবধান থাকবে না, তার মানে আমার কারেন্টটা কি এই একই ফেজে অবস্থান করবে। তো এখন আমি ভোল্টেজটা দেখালাম। তো নর্মালি যদি আমি এটাকে আইআর দেখাই, ওকে, তো এখন এই কাহিনীটা গেল, ভোল্টেজ এবং কারেন্ট আমি এখানে শো করলাম। এখন এখান থেকে আমরা সামনের দিকে আসবো, এই দিকে আসবো। ওকে, তো নর্মালি এই কারেন্টের কারণে কি এখানে দুই ধরনের কি ভোল্টেজ ড্রপ হবে না, বা লাইন লস যেটাই বলেন না কেন হবে। তো সেটাই এখন আমি কীভাবে শো করবো, তাহলে যেহেতু এই যে রেজিস্ট্যান্স আছে কি আছে বলেন তো, ইন্ডাকট্যান্স বা রিঅ্যাক্ট্যান্স যেটাই বলেন দেখো, রিঅ্যাক্ট্যান্স জনিত বাধা আছে, রেজিস্টিভ জনিত বাধা আছে। তো এই দুই ধরনের বাধার কারণে এখানে ভোল্টেজ ড্রপ হবে। তো প্রথমে আমি রেজিস্ট্যান্স দেখাচ্ছি, কারণ রেজিস্ট্যান্স জনিত বাধাটা কি থাকবে, এই ভোল্টেজের আর মানে কি থাকবে, ইনফেজে থাকবে। তাহলে আমি ধরে নিলাম এখানে দেখালাম যে আইআর আর আইআর আর, অর্থাৎ এই আইআরের কারণে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হলো সেটা কি এখানে আমি দেখালাম। ওকে, এখন আমার এবার কি আছে, এক্সেল। মনে রাখবেন যদি আপনার এই রিঅ্যাকট্যান্সটা পিওর ইন্ডাকটিভ হয়ে থাকে, ওকে, তাহলে অবশ্যই আমার এই আইআরের সাথে আইআর আর এর সাথে একেবারে 90 ডিগ্রি উপরে থাকবে। ওকে, তাহলে এটার নাম আমি কি দেবো, আইআর এক্স এল। হ্যাঁ, তাহলে আমি কি পেলাম, আমি এখানে ভোল্টেজ পেলাম, তারপরে কি এখানে পুরো ভোল্টেজ ড্রপটা পেলাম, ভিআর পাইলাম, আইআর আর জনিত ভোল্টেজ ড্রপ পাইলাম, তারপরে কি পেলাম, আইআর এক্সেলটাও পাইলাম। তাহলে এখন পুরো ভিএসএ পাই দিলে কী করতে হবে, একদম এখান থেকে এই পর্যন্ত টেনে দিলে আমি কী পাবো, টোটাল ভিএসটা পেয়ে যাবো। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছে। এখন এখান থেকে আবার আমি কীভাবে ভিএস এর মানটা বের করবো, একেবারে খুবই সহজ, কারণ এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না বন্ধুরা, সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি ইজিলি বের করতে পারি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার। তাহলে এখানে এটুকু কি ভিআর আর এর সাথে যোগ করে দিতে হবে না, এটা পুরোটা যদি আমি নিতে চাই, পুরোটা নিতে চাইলে কী করতে হবে, যে ভিআর যোগ আইআর আর, ওকে, এর উপরে কি হোল স্কোয়ার, তো ভূমি স্কোয়ার যোগ কি লম্ব স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, তাহলে আইআর এক্সেল এর উপর কি স্কোয়ার। তাহলে ফাইনালি বের হয়ে গেল না যে ভিএস, এই যে স্কোয়ারটা এদিকে দাও, রুট ওভার করে দিলাম, তাহলে কী হবে, ভিআর যোগ আইআর আর এর উপরে কি হোল স্কোয়ার যোগ আইআর এক্সেল এর উপরে কি হোল স্কোয়ার। তাহলে বন্ধুরা এই যে যখন আমাদের এর প্রশ্নকর্তা বলবে যে লোড যদি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর থাকে সেক্ষেত্রে ভোল্টেজ রেগুলেশনের মান কত, তখন কিন্তু আপনার ভিআর তো দেওয়াই থাকবে, আর ভিএসটা কিন্তু আপনাকে এই সূত্র মোতাবেক বের করতে হবে, তাহলে আপনি ভোল্টেজ রেগুলেশন বের করতে পারবেন। তো আশা করি বন্ধুরা ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে কীভাবে ভিএস এর মান বের করতে হয় আর ভিএস এর মান পেলে আমি ভোল্টেজ রেগুলেশনের মান কীভাবে বের করতে হয় সেটা বোঝাতে পেরেছি। তো এখন বন্ধুরা আমরা শিখব আরেকটি, সেটি হচ্ছে কিভাবে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে ভোল্টেজ রেগুলেশনের মান বের করা যায়। তাহলে এখন 2 নম্বর কি শিখব, যে কিভাবে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে ভোল্টেজ রেগুলেশনের মান বের করা যায়, এটাও কি ভেক্টরালি বের করতে হবে। তো আরেকটা কথা বলে রাখি, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর মানে কারেন্টকে নির্দেশ, খুবই সহজ বুদ্ধি। কারেন্ট যদি ভোল্টেজ থেকে পিছিয়ে থাকে তাহলে ল্যাগিং, আগে থাকলে লিডিং। তাহলে যেহেতু কারেন্ট পিছিয়ে থাকবে, কার পিছিয়ে থাকবে, ভোল্টেজের পিছিয়ে থাকবে। তো এটা সুন্দর করে আর্ট করি, একটু দেখেন লক্ষণীয় বিষয়, এটা এইভাবে দিলাম, এই পর্যন্ত দিলাম এটা হচ্ছে ভিআর। তাহলে এর থেকে কি কারেন্ট পিছিয়ে থাকবে, ওকে, ঘড়ি কাটা সবসময় কি দিকে, এই যে এই পর্যন্ত দিলাম আরও টেনে দিলাম, ওকে, তো এটা দিলাম আমি আইআর। তাহলে ভোল্টেজ থেকে কারেন্ট কি
দিলাম ফাই আর পিছনে থাকলো। তাহলে এই যদি কখনো আপনাকে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে একটি ফিগার আউট করতে বলে ভেক্টর ডায়াগ্রাম ভোল্টেজ এবং কারেন্টের সাহায্যে, তাহলে অবশ্যই আপনাকে এইভাবে দেখাতে হবে। মানে ভোল্টেজ থেকে সবসময় কারেন্ট কি থাকবে জানেন, পিছনে থাকবে। কোনো একটা অ্যাঙ্গেলে কারেন্ট অলওয়েজ পিছিয়ে থাকলে এটা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হবে। ওকে, তাহলে এখন আমরা আসি। তাহলে শুরুতে আমি কী করলাম, ভিআর এবং আইআর এই দুইটা কিন্তু আমি এখানে শো করলাম। তাহলে আমি বাকি থাকলো কি, শুধু এই যে এখানকার ভোল্টেজ ড্রপ, তাই না, রেজিস্ট্যান্স জনিত আর ইন্ডাকট্যান্স জনিত ভোল্টেজ ড্রপ। তাহলে নর্মালি এখন কি আর জনিত ভোল্টেজ ড্রপটা আমি আগে দেখাবো। তাহলে নর্মালি কারেন্ট যে দিক গিয়েছে, যে দিক দেখাইছি সেই দিকে কি হবে, যেহেতু ভিআর মানে রেজিস্ট্যান্স জনিত ভোল্টেজ ড্রপ কী হবে, ভিআর হবে না। তাহলে ভিআর থেকে শুরু করব। ওকে, কারণ আমার তো টোটাল ভিএসটা পেতে গেলে প্রথমে কি ভিআর পেতে হয়, তারপরে কি এখানকার ভোল্টেজ ড্রপ পেতে হয়। তাহলে আমি ভিআর পেয়েছি, তাহলে এখন আমার এখান থেকে আমি কী পাবো, ভিআর জনিত পাবো আর কি ভি এক্সেল জনিত পাবো। তাহলে এই যে আইআর কি এদিক গেছে না, তাহলে এটাও কি এদিক যাবে, এই যে। তাহলে এই যে আইআর, তাহলে আর জনিত যে ভোল্টেজ ড্রপ, তাহলে আইআর আর। ওকে, এইটুকু গেল। এখন বিষয় হচ্ছে যে আমার এবার যদি এই যে রিঅ্যাক্ট্যান্স জনিত যে ভোল্টেজটা ড্রপটা, সেটা কি আমার যে ইন্ডাকট্যান্সটা কী হয়, পিওর ইন্ডাকটিভ হয়ে থাকে, তাহলে অবশ্যই কি 90 ডিগ্রি উপরে চলে যাবে, তাই না, গেল। তাহলে এটা কী হবে, এটা হবে আইআর এক্সএ। তাহলে এই যে এখান থেকে আমি টেনে দিই, তাহলে এখন কী পাবো, তাহলে আমি পাবো হচ্ছে ভিএস। ওকে, তাহলে এই এখন ভিএসটা এই যে পুরোটা নিতে গেলে আমার কিন্তু এই সমকোণী ত্রিভুজে রূপান্তর আমি যদি করি, তাহলে এইটা পুরোটা ঠিক আছে, এইটাও ঠিক আছে, এইটুকু ঠিক আছে, কিন্তু এইটুকুর মান কি আমি জানি না। তাহলে আমার এইটুকুর মান জানা জরুরি। আবার এই যে আইআর আর, তাহলে এইটুকুর মান মূলত আমি জানি, অর্থাৎ এই যে আইআর আর এই মান, কারণ এইটার সমান্তরালে কি এইটা না, তাহলে আইআর আর এইটা পাওয়া মানে কি এইটাও পাওয়া। তাহলে এইটুকু আমি পেলাম, তাহলে আমার এইটুকুর মানও জানা নেই, এইটুকুর মানও কিন্তু জানা নেই। তাহলে এটা আমি কীভাবে বের করবো, দেখেন তো বন্ধুরা, এই যে এখানে কি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না, ছোট্ট সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ হয়েছে না। তো এখান থেকে কিন্তু ইজিলি আমি ভূমির মানটা বের করতে পারি, কেননা আমার অতিভুজের মান কিন্তু এখানে আমার জানা, তাই না। এটা কি বলেন তো, অতিভুজের মান ভিআর। ওকে, তাহলে ভিআর আমার জানা আর ফাই অ্যাঙ্গেলও জানা, তাহলে আমি এটা পাবো না, কারণ আমার অতিভুজ জানা, তাহলে ভূমি বের করতে পারবো না, নর্মালি পাবো। কীভাবে পাবো, কস থিটা দ্বারা পাবো, তাই না। তাহলে কস ফাই আর, দেখুন কীভাবে, তাহলে কস ইকুয়াল কি ভূমি বাই অতিভুজ না, তাহলে ভূমি কি এই যে এটা, তাহলে ভূমিটা তো আমার প্রয়োজন, তাই না। তাহলে ভূমি এ ধরলাম এটা এ, এটা দিলাম কি ধরলাম বি, তাহলে এ বি আর অতিভুজ কি ভিআর, তাহলে আমার লাগবে কি ভূমি, অর্থাৎ এ বি ইকুয়াল, তাহলে কী হবে ভিআর কস ফাই আর। তাহলে আমি পেয়ে গেলাম। তাহলে এ বির মান কত পেলাম, এ বির মান পেলাম ভিআর কস ফাই আর। সেমভাবে কি আমার এইটা প্রয়োজন, তাহলে এইটা পাইতে গেলে এইটা হলে এইটা হবে, কারণ এর সমান্তরাল এইটা, এর নাম দিলাম সি, তাহলে ভিসি। তাহলে কার সাথে সম্পর্ক, সাইনের সাথে সম্পর্ক, তাহলে সাইন ফাই আর ইকুয়াল কী হবে, লম্ব বাই অতিভুজ, লম্ব কি এই বিসি বাই আমার কি ভিআর অতিভুজ, ভিআর কি অতিভুজের মান কি ভিআর, তাহলে বিসি ইকুয়াল আর আর এ গুণ করলে ভিআর সাইন ফাই আর। ওকে, তাহলে আমি এটার মান পেয়ে গেলাম। এটার মান পাওয়া মানে কি, এটার মান পাওয়া কি পেলাম, ভিআর সাইন ফাই আর। তা এখন আমি কি সমকোণী ত্রিভুজের সাহায্যে ইজিলি আমার কি ল্যাগিং পাওয়ার ভেক্টরের ক্ষেত্রে ভিএস এর মান বের করতে পারি। তাহলে এখন বের করি, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল কি ভূমি স্কোয়ার, তাহলে এই পুরোটা এখান থেকে যদি নিতে চাই তাহলে কি হবে, এইটা যোগ এইটা, তাহলে এটার মান কত, এটার মান হচ্ছে ভিআর, হ্যাঁ ভিআর কস থিটা যোগ এইটুকুর মান কত আইআর আর, তাহলে আইআর আর এর উপর কি হোল স্কোয়ার যোগ সেমভাবে এইটুকুর মান কত, এইটুকুর মান ভিআর সাইন থিটা আর, তাহলে ভিআর সাইন থিটা আর যোগ এইটুকুর মান আইআর এক্সেল, আইআর এক্সেল এর উপর কি হোল স্কোয়ার, তারপর কি স্কোয়ার পার করলে হয়ে যাচ্ছে, তাই না। তাহলে বন্ধুরা দেখেন কিভাবে, তাহলে মানে বিষয়টা এখানে আমি শেষ করে দিই, নাহলে অনেকে বুঝতে পারে না, এই মানে বসা দিলে হয়ে যাবে। তাহলে আমি কিন্তু দেখেন ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে কিন্তু ভিএস এর ক্ষেত্রে কিন্তু হিসাবটা একটু আলাদা, তাই না বন্ধুরা।
আসলে আলাদা। তাহলে এইভাবে মূলত আমার ভিএস বের করতে হবে কিসের ক্ষেত্রে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে এভাবে আপনাকে ভিএস এর মান বের করতে হবে। আর ভিএস এর মান পেলে আপনি কি পাবেন, আপনি ভোল্টেজ রেগুলেশনের মানটাও পেয়ে যাবেন। তো বন্ধুরা বুঝতেই পারতেছেন যে আপনার পাওয়ার ফ্যাক্টর যখন চেঞ্জ হবে অর্থাৎ যখন বলে দিবে, উল্লেখ করে দেবে প্রশ্নকর্তারা যে পাওয়ার ফ্যাক্টর যদি ল্যাগিং হয় সেক্ষেত্রে আপনার ভোল্টেজ রেগুলেশন কি, তখন আপনাকে এইভাবে বের করতে হবে। যদি বলে ইউনিটি তখন ওইভাবে বের করতে হবে। আরেকটা আছে কি বলেন তো বন্ধুরা, পাওয়ার ফ্যাক্টর যদি বলে লিডিং সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব, সেটাই হলো আসল বিষয়। তা এখন আমরা লিখব লিডিং পাওয়ার ফ্যাক্টর। তো লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা কিভাবে বের করব, এটাই হলো বিষয়। তো বন্ধুরা লিডিং পাওয়ার ফ্যাক্টরটা এখন আমরা শিখব। তো মনে রাখবেন লিডিং পাওয়ার ফ্যাক্টর অবশ্যই কারেন্ট আগে থাকবে, ভোল্টেজ পরে থাকবে। ওকে, তাহলে ধরলাম এবার কারেন্টটা দিয়ে দিলাম এরকম, কারেন্ট আইআর, এই যে আইআর কারেন্ট, আর ভোল্টেজ দিয়ে দিলাম এখানে, ওকে ভিআর। এবার কারেন্ট কি করছে, এবার কারেন্ট ফাই আর কোণে, ভোল্টেজ কি পিছনে চলে গেছে, কারেন্ট আগে চলে গেছে। আর কারেন্ট আগে গেলে এটাকে কি বলি আমরা, লিডিং পাওয়ার ফ্যাক্টর বলি। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে বের করবো। তাহলে আমার কি ভোল্টেজ গেল, কারেন্ট গেল, এখন আমরা কি দেবো, এই ভোল্টেজ ড্রপ শো করবো, তাই না? তাহলে এখন রেজিস্ট্যান্স যেহেতু ভোল্টেজ ড্রপ দেখাবো, তো রেজিস্ট্যান্স যেহেতু ভোল্টেজ ড্রপ দেখালে কি, এই যে কারেন্টে আর দেখাতে হবে। তাহলে তাহলে কি এটা বলেন তো বন্ধুরা, আইআর আর, তাই না? তাহলে এটা কি এক্সেল, তাহলে এখান থেকে কি 90 ডিগ্রি উপরে চলে যাবে, এই যে চলে গেল। তাহলে কি আইআর এক্সেল। কিন্তু এই যে এখানে এসে শেষ হয়েছে না বন্ধুরা, কিন্তু আমার তো এখান থেকে ভিএস দেখাতে হবে, তাই না? এই যে এখানে টেনে দিয়ে দিলাম, তাহলে এই পর্যন্ত আমি কি পাবো, ভিএস পেলাম। তাহলে এই যে ভিআর আইআর আর আইআর এক্সেল। কিন্তু ঝামেলা হচ্ছে এই যে আমার এখানকার ভিএস আমার তো সমকেন্দ্র ত্রিভুজ এখানে হইলো না, হবে কোথায়, উপরে। আমি যে ডার্ক টানে দেয়, তাহলে এখানে সমকেন্দ্র ত্রিভুজ হয়েছে, তাই না? আর আমাকে যদি ভিএস বের করতে হয় তাহলে এইটা এই ভূমি, এই লম্ব, হ্যাঁ এই অতিভুজ, এই লম্ব, এগুলার মান জানতে হবে। কারণ আমার কিন্তু এখানে কিন্তু ত্রিভুজ তৈরি হয় নাই। তাহলে আমাকে কোনোভাবে যদি আমি এইটার মান, এই পুরোটার মান পেয়ে থাকি, তাহলেই কিন্তু আমাদের বের করা সম্ভব। তাহলে কীভাবে বের করা যাবে, এটাই হলো কথা। তাহলে সহজে যদি বের করি, এটা যদি টেনে দেয় বন্ধুরা, তাহলে কেমন হয় দেখা, টেনে দিলাম। তাহলে এই যে আইআর আর এর সমান্তরালে কি, এটা হবে আইআর আর, তাই না? তাহলে আইআর আর এইটুকু পেয়ে গেছি। এখন এইটুকু সেমভাবে এটা ভূমি, আমার অ্যাঙ্গেল আছে, আমার অতিভুজ আছে। তাহলে কী হবে বন্ধুরা, ওই যে আগে বের করছি না, এটা মান হবে ভিআর কস ফাইআর। আর লম্ব না, এর মানটা হবে কি ভিআর সাইন ফাইআর। এই যে অ্যাঙ্গেলের সাহায্যে, যেটা আমি আগেই দেখালাম। ওকে, দেখবেন ওই সেম কাহিনী। তাহলে বন্ধুরা এর সমান্তরালে কি এইটাও, তার মানে এই পুরোটা কি, এই পুরোটা হচ্ছে ভিআর সাইন ফাইআর। ওকে, পুরোটা। তাহলে আমি যদি এইটুকু পেতে চাই কী করতে হবে, তাহলে পুরোটা থেকে এইটুকু বাদ দিলেই কি পাবো, এইটুকু পাবো না, অবশ্যই এইটুকু পাবো। তাহলে আমি কি করবো, এখানে বের করব, তাহলে হয়তো ভিআর সাইন ফাইআর মাইনাস এইটুকুর মান কত, আইআর এক্সেল। তাহলে আইআর এক্সেল। ওকে, তাহলে আমি কি ভূমিও পাইলাম, লম্ব পাইলাম, আর অতিভুজ আমার বের করতে হবে, কি ভিএস বের করতে হবে। তাহলে হয়ে গেল। তাহলে ভিএস স্কোয়ার ইকুয়াল ভূমি, কি ভূমি এই পুরোটা না, তো এর সাথে যোগ দিয়ে দাও। তাহলে কি ভিআর কস ফাইআর যোগ আইআর আর, এর উপর কি হোল স্কোয়ার যোগ, তারপরে কি এই যে এটা, তাহলে ভিআর সাইন ফাইআর মাইনাস আইআর এক্সেল। এটাই ছিল মূলত বন্ধুরা পার্থক্য, যে ল্যাগিং আসলে কি এখানে প্লাস আর লিডিংয়ে আছে মাইনাস। অনেকে এটা মুখস্থ মনে রাখে, তো এমনি আসলে এখানে বন্ধুরা মাইনাস আসেনি, মাইনাস আসার যথেষ্ট কারণ আছে, এই জন্য মুখস্থবিদ্যা ভয়ঙ্কর বলা হয় তাকে। আমরা অনেকেই জানি না যে কেন এখানে মাইনাস হয়েছে, খালি মনে রাখি লিডিং হলে, এবং অনেক সময় আমরা শিখিও এইভাবে যে এই ল্যাগিং হলে প্লাস, লিডিং হলে মাইনাস, কিন্তু কেন মাইনাস হলো সেটা কিন্তু কখনো জানতে ইচ্ছে করে না। তো বন্ধুরা আজকে আমার হয়তো এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের অজান্তে আপনারা পেয়ে গেছেন। তো ফাইনালি এই ভোল্টেজ রেগুলেশনের ক্ষেত্রে এই তিন ধরনের পাওয়ার ফ্যাক্টরি
আমাদের প্রভাব ফেলে। তো আমি 3 ধরনের পাওয়ার ফ্যাক্টর থেকে কিভাবে ভোল্টেজ রেগুলেশনের মান বের করা যায় সেটা আমি শিখালাম। তো বন্ধুরা, এটা ছিল এই ভোল্টেজ রেগুলেশন, এই সূত্রটা মূলত বলা হয় অ্যাকচুয়াল ল, কিন্তু এছাড়াও একটা অ্যাপ্রক্সিমেট ল আছে যেটা সব থেকে সহজ, সেক্ষেত্রে এত ভেজাল নেই, একেবারে ইজি। তো এটা আমি নেক্সট ক্লাসে দেখার চেষ্টা করব কিভাবে অ্যাপ্রক্সিমেট ল দিয়ে একেবারে এর কাছাকাছি উত্তর নিয়ে আসা যায়, এবং ওইটাও দেও রাইট হবে অ্যান্সার, কোনো ভুল হবে না, এবং সেইটা অনেক সহজ। ওইটা যখন আমরা শিখবো তখন হয়তো এটা করতে ইচ্ছে করবে না, কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা শিখে রাখাও অনেক ভালো আমাদের জন্য। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।